আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে বা বিভিন্ন শক্তিশালী জায়গায় আওয়ামী লীগের বা স্বৈরশাসকের দোসর খুব শক্তিশালী, ক্ষমতাশালী যারা সরাসরি শেখ হাসিনার হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, শেখ হাসিনার মতোই তাদেরকে কেন অপসারণ করা হচ্ছে না, আইনের আওতায় আনা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন, বা কি এর উত্তর আপনি কি দেবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খুব শান্ত শিষ্টভাবে বলেছিলেন, স্বভাবসুলভভাবে, যে আমরা তাদেরকে প্রথমে বুঝাবো, তারপরে আমরা ইনডাইরেক্টলি চাপ প্রয়োগ করব তাদের উপরে, তাদের মানসিক পরিবর্তনের জন্য। আমরা কাউকে পদচ্যুত করব না, ক্ষমতা হরণ করব না, কাউকে অপমানজনিতভাবে চাকরির থেকে অবসরে পাঠাবো না, বাধ্যতামূলকভাবেও চাকরিচ্যুত করব না। আমরা চেষ্টা করব তারা দেশের সম্পদ, রাষ্ট্র তাদেরকে যে পদ পদবি দিয়ে দায়িত্ব অর্পণ করেছে, তাদের উপর জনগণের যে দায়িত্ব ন্যস্ত আছে, তারা রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে রাষ্ট্রের পক্ষে কাজ করুক বা কাজ করবে, এই মর্মেই আমরা তাদেরকে সময় দিব, অপেক্ষা করব, বোঝাবার চেষ্টা করব। আদতে কি হলো, প্রশাসনে থাকা, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা, বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডের ভিতরে থাকা, রাষ্ট্রীয় পদ পদবিতে উচ্চ আসনে বসে থেকে তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আহ্বানকে, এই উক্তিকে বিন্দুমাত্র মূল্যায়ন করেছে বা মূল্যায়ন করার মতো সহায়ক কোনো দৃশ্যত পদক্ষেপ নিয়েছে? তাদের যে অবস্থানগত যে কর্মকাণ্ড, তার মধ্য দিয়ে সেটা কি বোঝানোর চেষ্টা করেছে যে হ্যাঁ, আমরা পরিবর্তন হয়েছি, আমরা রাষ্ট্রের পক্ষে কাজ করছি, আমরা আমাদের দায়িত্ব বুঝে শুনে দায়িত্বের থেকে দায়িত্বপূর্ণ কাজই করছি? না, তারা অলক্ষ্যে সেই স্বৈরাচারী মনোভাবাপন্নই অবস্থানে ছিলেন। তারা কাজের ফাঁকে আবার তারা সমন্বিত হচ্ছিলেন বাইরে সিভিলিজমে থাকা আওয়ামী লীগদের সাথে, যারা এখনও রয়ে গেছে সেই আওয়ামী লীগদের সাথে তারা এখনও যোগসাজশপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। শেখ হাসিনার পুনর্বাসনের জন্য তারা তাদের অবস্থান থেকে খুব শক্তপোক্তভাবে, দৃঢ়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডের ভিতরে একেবারে সিভিলিজম রকম দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়, তারা ওই সব জায়গাতে বসেই নিজেদের ভিতরে সমন্বয় করছিলেন এবং সেই বিগত স্বৈরা শাসকের পক্ষেই তাদের মনোভাব পোষণ করে যাচ্ছিলেন। যেখানেই যাই করেন না কেন, কেউ না কেউ আপনার পাশে আছে, কেউ না কেউ আপনার ভিতরেই আছে, কেউ না কেউ আপনার কার্যক্রমকে পর্যালোচনা করছে, পুনর্বিবেচনা করছে যে আপনি কোথায় কী অবস্থানে আছেন। আপনি কি রাষ্ট্রের পক্ষে ফিরে এসেছেন আপনার এই দায়িত্ব নিয়ে, নাকি সেই জায়গায় থেকেই সেই বিগত সরকারের পুনর্বহালের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আপনার কাজের ফাঁকে ফাঁকে? বারবার বলা হচ্ছিল প্রশাসনের ভিতরে, সচিবালয়ের ভিতরে যারা আছেন, এ তো মার্কা মারা, নিজেদেরকে অমুক জেলায় বাড়ি, নিজেরা অমুক মন্ত্রীর আত্মীয়, অমুক এমপির আত্মীয়, অমুক জেলার সভাপতির আত্মীয়, অমুকের এই, এবং প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫ থেকে ৮০% তো আওয়ামী লীগ ঘরোয়ানার লোকজন কেমনভাবে এস্টাবলিশড করা হয়েছে, এমনভাবে শক্তপোক্তভাবে দাঁড় করানো হয়েছিল যে ২ স্তর ৩ স্তর, প্রথম স্তর তো পুরাপুরি যেখানেই থাক না কেন পুরাপুরি নৌকার
সাইনবোর্ড লাগিয়ে বুকে লাগিয়েই অফিস আদালতে যাইতেন। অনেক সচিব আছেন একেবারে সরাসরি কালো কোট পরে, তার উপরে নৌকা মার্কার সেই লাগিয়ে বুতাম লাগিয়েই অফিসে যেতেন। তারপরে খুলে রাখলেও, কোটের নিচেই খুলে রাখলেও ষাটে মারা ছিল। তারা নিজেরা যখন এক হইতেন, কোট এভাবে উঁচু করে ধরে দেখাতেন যে ষাটে এখনও নৌকা মার্কার সেই ক্লিপ লাগানো আছে। তো কথায় বলে দেওয়ালেরও কান আছে, দেওয়ালের কান নেই, দেওয়ালেরও চোখ আছে, দেওয়ালের চোখ নেই। এটার উপমা হচ্ছে স্মৃতির স্পটে স্ক্রিনশট মারা হয়ে যায়, স্ক্রিনশটগুলো বের হয়ে যায়, বাইরে চলে আসে। সবচেয়ে শক্তিশালী যে জায়গাটা আওয়ামী লীগের, কঠিন শক্তিশালী তিন বাহিনীর যে অবস্থানটা, সরাসরি মাঠে সেনাবাহিনী থাকলেও পিছনে নৌবাহিনী বিমান বাহিনীর ক্ষুদ্রতম হলেও এর অংশীদারিত্বের ভিতরে সরকার থাকতে 15 বছরেও ছিল, এখনও আছে। তো 15 বছরের কার্যক্রমের সব সুখভোগ যেটা করেছেন বর্তমান এই 15 মাসের, এটারও তো অংশীদারিত্ব আপনারাই। কারণ আপনাদের কাউকে সরানো হয়নি, পদচ্যুত করা হয়নি, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়নি এর আগে, যাতে আপনারা নিজেরা শুধরান। কিন্তু আপনাদের কার্যক্রমে বেহিবারে রাষ্ট্রের পক্ষে দৃশ্যত কোনো কিছুই প্রতীয়মান হয়নি যে আপনারা বিগত 15-16 বৎসরের নিজেদের যে কার্যকলাপ, নিজেদের যে আবায়ব দেখিয়েছেন, সেটার উপরে কোনো ধরনের পর্দা পড়েছে, স্তর পড়েছে বা কর্মকাণ্ডে কোনো পরিবর্তন এসেছে। আমি ক্ষুদ্র ছোট্ট করে 2টি লাইন বলবো, এতেই প্রকাশ হবে। সবার হাতে তো আর অস্ত্র নাই। যারা কলম চালাবার সচিবালয়ে মন্ত্রণালয়ে তারা কলম চালাচ্ছেন, তাদের মতো ধীর গতিতে প্রজেক্ট তাদের মতো করেই ছাড় দিচ্ছেন। কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে মিশে 64 জেলায় ক্যাম্প করেছিলেন, আছেন, তাদের যে কর্মকাণ্ড, কমান্ড, এটা তো সব ধরনের সব জায়গার থেকে রিপোর্ট যায়। হয়তো ডিজিএফআই, এফআই বা এনএসআই তাদের মতো করে রিপোর্টগুলো দিচ্ছেন। ভায়া হয়ে যাদের বিরুদ্ধে রিপোর্ট যাবে তাদের হাত ধরেই সরকারের কাছে যাওয়ার জন্য হয়তো নিম্ন জেলা লেভেল থেকে যেসব রিপোর্ট যায়, প্রকৃতপক্ষে সত্য রিপোর্ট অনেক সময় হয় না, দিতে সাহস পায় না নিম্ন স্তরের মানুষজন। কিন্তু সর্বস্তরে 1 বছর পরেও ডিজিএফআইয়ের যারা তৃণমূল একেবারে পুরো আওয়ামী লীগ ঘরোয়ানার লোকজন ছিল, যে নেট ছিল ডিজিএফআইয়ের, জেলা পর্যায়ের তদন্ত রিপোর্টগুলো দিত, একটি লোককেও কি ডিজিএফআইয়ের সেই মাঠ থেকে সরানো হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল? আমরা বারবার বলছিলাম যে সিভিল থেকে যে যারা ডিজিএফআই ডিউটি করে এদেরকে প্রত্যাহার করে নেন এবং অবসরে পাঠিয়ে দেওয়া উচিত। এবং সরাসরি বাহিনীগুলোর, 3 বাহিনীগুলোর সম্পূর্ণ সরকারি, তারাও সরকারি, কিন্তু একজন বাহিনীর থেকে ডিজিএফআইতে যেতে হলে যে দক্ষতা লাগে, যে সততা নিয়ে, তার চাকরির প্রতি আনুগত্য নিয়ে ডিজিএফআইয়ের ডিউটি করে একজন সিভিলিজম, সেটি করবে না, এক অংশও করবে না, এক আনাও করবে না। কারণ তারা সরাসরি আওয়ামী লীগ পরিবার থেকে, একেবারে মন্ত্রণালয় থেকে সিল মেরে, প্রধানমন্ত্রীর সিল মেরে স্বাক্ষর দিয়ে তারপরে পাঠিয়ে এদেরকে ডিজিএফআইতে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তারা এসে প্রত্যেকটা জেলাতেই শুধু আওয়ামী লীগের অফিস চিনত, আওয়ামী লীগের নেতাকর্মী চিনত এবং আওয়ামী লীগের ভিতর থেকে পুরো রাষ্ট্রীয় আওয়ামী লীগ বানানোর যত ধরনের অপচেষ্টা তারা সেটা করে গেছে। এবং আওয়ামী লীগ শেখ হাসিনা চলে যাবার পরেও তারা সেই ধরনেরই মোটিভ কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল। এখান থেকে কেন পরিবর্তন করা হলো না? অর্থাৎ ডিজিএফআর ডাইরেক্টর শেষতক হামিদ সাহ পর্যন্ত শেষ চেষ্টা করে গেছেন আওয়ামী লীগের পুনর্বাসনে এবং আওয়ামী লীগের পক্ষে তাদের কাজ করে যাওয়ার অপচেষ্টা তারা চালিয়ে গেছেন। 2 নম্বর, যাদের বিরুদ্ধে কথা উঠেছিল, অর্থাৎ একটা লেভেল আছে, ইউনিট লেভেল, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত বা কর্নেল পর্যন্তই একটা লেভেল আছে।
সেই লেভেলটা দৃশ্যত সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে কমান্ডে জড়ানোর মতো অবস্থানে তারা থাকে না, কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত যে অ্যাপার্টমেন্ট নিয়ে যে এমপ্লয় থাকে, যে এমপ্লয়মেন্টে তারা থাকে, অনেকটাই সিভিলিজমের ভিতরে এবং রাজনৈতিক পরিমণ্ডলের ভিতরে তাদের চলাফেরা ওঠা বসার একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এবং সেই জিনিসটাই আমলিগ ক্ষমতায় থাকতে তো ছিলই। আমি আর একটা ভিডিও করব, সেটাতে আরও বিস্তারিত বলবো। ওয়াকারুজ্জামান যেহেতু প্রধানমন্ত্রীর, বুঝতে হবে শেখ অন্য প্রধানমন্ত্রী না, শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীর ভগ্নিপতি, সেই হিসাবে তার অনুগত্য সবাই সেই ভগ্নিপতির ডাইন হাত বাম হাত, এবং ভগ্নিপতির ডাইন হাত বাম হাতগুলোই প্রতিটি ক্যান্টনমেন্টের জিওসির কমান্ডে ছিলেন। অর্থাৎ একেবারে সবাই ভগ্নিপতি, শেখ হাসিনার ভগ্নিপতি। শেখ হাসিনার ভগ্নিপতি জিওসিরা মানেই পুরা আমলিগই যেন একটা ক্যান্টনমেন্ট। বাইরে যতটা না প্রভাবশালী আমলিগ, তার থেকে ক্যান্টনমেন্ট আরও বড় ধরনের প্রভাবশালী আমলিগ ছিলেন। তার চূড়ান্ত নমুনা, চূড়ান্ত দৃষ্টান্ত রেখে গেছেন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর। একজন মানুষ নিরাপদ কোন জায়গা, কোথায় ভাবে সবচেয়ে নিকটতম আত্মীয় বিশ্বস্ত জায়গা, সেই সব জায়গায় ঠিক এত বড় বিশ্বস্ত, এত বড়ই আপন নিকটতম আত্মীয় যে তারা প্রাণ রক্ষায় আর কোথাও বেছে নিতে সাহস পায়নি, তারা ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রাণ বাঁচানোর জন্য। তাহলে এই আওয়ামী লীগ সরকারের কতটা বিশ্বস্ত এবং কতটা শ্রদ্ধাভাজন, কতটা অভয় স্থল, কতটা নিজের বিশ্বাসের শক্তিশালী একটি জায়গা ছিল এইসব ক্যান্টনমেন্টগুলো। যারা ওয়াকারের বিশ্বস্ত জিওসি, সবচেয়ে বিশ্বস্ত জিওসি, অর্থাৎ আর একজন করে ওয়াকারুজ্জামান জিওসি ছিলেন। এবং সেই জায়গাগুলোতে বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্টের থেকেই যে 624 জনের মতো আওয়ামী লীগের তুখোর আওয়ামী লীগ, যারা কোনো চাকরির পদ পদবি ব্যবহার করেছেন, কিন্তু সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনা 1 বললে তারা 12 গুনেছে, শেখ হাসিনা 2 গুনলে তারা 100-এ 100 কাজ। শেখ হাসিনা যদি একজনকে ধরতে বলতো, এরা 100 জনকে মেরে ফেলতো। এই ধরনের মানুষগুলা, মানে পূর্ণাঙ্গ শেখ হাসিনার চরিত্রের ভিতরকার রূপ যারা প্রকাশ করেছে, তারাই তো আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে। এতটা বিশ্বস্তের জায়গা ক্যান্টনমেন্ট কিভাবে হয়ে উঠল রাষ্ট্রের বিরুদ্ধে? যে সরকার জনগণের বিরুদ্ধে জনগণের জান, জনগণের রক্ত, জনগণের জীবননাশ, জনগণের পরিবার পরিজন নাগরিক জীবন বলে যে জনগণের ছিল, এদেশের নাগরিকত্বের যে সম্মানটুকুর অবস্থানটুকু, তার বিন্দু মাত্র কি শেষতক আওয়ামী লীগ রেখে গেছে জনগণের নাগরিকদের জন্য? কিছু অবশিষ্ট ছিল? এমন ধরনের একটি স্বৈরা শাসকের এত বিশ্বস্ত লোকজন কেন ক্যান্টনমেন্টকে বেছে নিয়েছিল? এর চূড়ান্ত রূপই ছিল ক্যান্টনমেন্টগুলো ব্যবহৃত হয়েছে পুরা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। আজ 15 বৎসরেও কেন সেই সব গুটি কয়েক জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা দেশ থেকে বের হয়ে গেল কেন, বাইরে যেতে হলো কেন? বাইতুল মুকাররমের ইমাম তিনি পালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেলরা রাজনৈতিক দলের কর্মীদের মতো, রাজনৈতিক দলের নেতাদের মতো পালিয়ে যাচ্ছেন দেশ থেকে। এর থেকে লজ্জাস্কর, এর থেকে ঘৃণ্যতম পৃথিবীর আর কোনো দেশের সেনাবাহিনীর কি চরিত্রগত দিকগুলো এ ধরনের বহির্বিশ্বের মতো মিডিয়াতে এসেছে নাকি আমরা জানি বা কেউ জানে? এই যে নিকৃষ্টতম জেনারেলি পরিবেশ বাংলাদেশ সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত হলো, চরিত্র রূপায়ণ হলো, একজন সরকার কিভাবে একটি বাহিনীকে ধীরে ধীরে কুক্ষিগত করে ক্যান্সারের মতো আক্রান্ত করে কাউকে মেরে ফেলেছে, কেউ কেউ মৃত্যু যন্ত্রণায় ঢুকছে। অর্থাৎ চাকরিতে যারা ছিলেন শেষতক, স্পেশাল ট্রাইব্যুনালে যে গুম খুনের হত্যা মামলাটি হলো, চাকরিতে থাকা অবস্থায় যেসব জেনারেলদের নাম আসছে এবং তারা আসামি, 21 তারিখের ভিতরেই
তাদের সিভিল ড্রেস পরে স্পেশাল ট্রাইব্যুনালে হাজির হইতে হবে আসামি হিসাবে। একটি সেনাবাহিনীর এই যে ধ্বংসের প্রক্রিয়া, একটি রাষ্ট্রযন্ত্র যাদেরকে ব্যবহার করে নিজেরা এতটাই অত্যাচারী, খুনি, এতটাই উদ্ধত্যপূর্ণ স্বৈর শাসকে পরিণত হয়েছিল এইসব জেনারেলদের ব্যবহার করে। তাদের উচিত ছিল সমস্ত স্তর ভেঙে দিয়ে পুরো রাষ্ট্রের পক্ষে কাজ করা, কিন্তু তারা কি বিন্দুমাত্র সেটা করেছে? নাকি ক্যান্টনমেন্টে বসেই বারবার ওই ছাত্র বৈষম্য আন্দোলনের নেতাদেরকে ডেকে বিভিন্নভাবে ইনডাইরেক্টলি তাদেরকে থ্রেট করছিল, সরকারকে থ্রেট করছিল তাদের পক্ষে কাজ করবার জন্য। রিফাইন আওয়ামী নামে আওয়ামী পুনর্বাসনের জন্য বারবার তারা বিভিন্ন ছলে বলে কৌশলে কাজ করে যাচ্ছিল। সাবের হোসেনকে বাইরে রাখার পিছনে অনেক কাজ আছে যেগুলো তারা শুরু করেছিল শেষ তক, কিন্তু না, এতটা তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে 15ই জুলাই আগস্ট 24কে চোখে দেখলে হবে না। এই বৃহত্তর একটি দেয়াল, বৃহত্তর একটি পশ্চাৎ শক্তি তাদের পিছনে আছে। তাদের পিছনে থাকার না থাক, অন্তত শেখ হাসিনার সরকারের পিছনে আছে। সরকারের বাইরে কাজ করেছে তারা সরকারের বিরুদ্ধে হয়ে। আপনারা শুধু ওই নাহিদ সার্জিস্টকে দেখলে হবে না, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবেই শুধু উনি নির্বাচন দিয়েই চলে যাবেন এই দৃষ্টিতে দেখলেও হবে না। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, অন্যভাবে বোঝার চেষ্টা করতে হবে, তারপরে আপনারা মূল জায়গাতে যেতে পারবেন। যারা বাইরে আছে আওয়ামী লীগকে রিফাইন করছেন বা বিএনপি যারা বারবার চাচ্ছেন নির্বাচন দিয়ে সরকার চলে যাচ্ছে, তারা একেবারেই নার্সারির ছাত্র, একেবারেই শিশুসুলভ আচরণ করছেন। মূল চেহারা দেখেননি। বেশি বাড়াবাড়ি করলে অনেক এভিডেন্স আছে, অনেক এভিডেন্স আছে যারা বারবার হুমকি ধামকি দিয়ে কথা বলছেন। বেশি দূরে যেতে হবে না, খুব কাছেই আছেন। ভারতে ছিলেন 15 মাস নাকি থাকি আসছেন। অনেক এভিডেন্স আছে যারা এই লম্পঝম্প করছেন তাদেরকে এই সব কেসের ভিতরে নিয়ে আসতে। হত্যাগুম নিজে হয়ে যে নাটক সাজিয়েছিলেন, অন্যান্য হত্যাগুমের ভিতরে নাম ঢোকাইতে খুব বেশি সময় লাগবে না। কোত্থেকে কে নাম ঢোকাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। দেখবেন যে আপনি নির্বাচনের এমপি মন্ত্রী না হয়ে কারাগারে চলে যাচ্ছেন সোজাসুজি। অতএব যে যেখানে আছেন ডক্টর ইউনূসের সিগন্যাল, কথাবার্তার মিনিং বোঝার চেষ্টা করেন। সবাই আমরা বাংলা বলি, বাক্য বলি, কিন্তু ডক্টর ইউনূসের বাংলার বাক্য বোঝা অভিধান পড়ে আসতে হবে কলকাতার। 500 ওয়ার্ডের বাংলার 5,000 ওয়ার্ডের বাংলা অভিধান জেনে ওই বাংলাগুলোর অর্থ কী, শুধু সাধারণ অর্থ বুঝলে হবে না, এক একটা বাংলার অনেকগুলো অর্থ আছে। উনি কোন অর্থ বুঝাইয়ে কোন বাংলা প্রয়োগ করছে সেটা বুঝে আসুন। স্পেশাল ট্রাইব্যুনালের দিকে চোখ দিন। কি হতে যাচ্ছে নির্বাচনের আগেই? নির্বাচন করে চিল্লাচ্ছেন নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারবেন কিনা নিজেকে নিয়ে ভাবুন, নিজে সংশোধন হওয়ার চেষ্টা করুন, সংস্কারের ভিতরের থেকে নির্বাচনমুখী হন। এর বাইরে থেকে কিছু করতে গেলে আসসালামু আলাইকুম হয়ে যাবেন।